আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পাকিস্তানের নানান ধরনের তৎপরতা বাংলাদেশের বুকে এই মুহূর্তে আমরা অবশ্যই উপলব্ধি করতে পারছি, নানান ধরনের তথ্যও পাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের কানেকশন অনেক বেশি পরিমাণ গভীর হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে, সেখানকার সেনাবাহিনীর সঙ্গে। এই খবরগুলো একেবারে অমূলক কিছু নয়, এবং যারা এই খবরের পরিপ্রেক্ষিতে বলছেন যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর আসলে আগের মতো সেই কার্যকারিতা নেই, তাদের সেই সক্ষমতা নেই, তারা কিছু করার ক্ষমতা রাখে না, এই কথাগুলো কি আমরা খুব গুরুত্বের সঙ্গে নিব? হ্যাঁ, ধরে নিলাম যে আইএসআই এর এই মুহূর্তে তেমন কোনো ক্ষমতা নেই, কিন্তু তৎপরতা অপতৎপরতা একটি চলছে, সেই সিমটমটা আমরা নানানভাবে পাচ্ছি। যেমন পাকিস্তানের অন্যতম একটি গণমাধ্যম দ্য ক্যাচ লাইন, এটির প্রিন্ট ভার্সন রয়েছে, অনলাইন ভার্সন রয়েছে, সেখানে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা খুবই উদ্বেগজনক, ভয়ঙ্কর এবং আপত্তিকর। সাম্প্রদায়িকতাপূর্ণ এই লেখাটিতে জামায়াতের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের পুত্র, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ হিল আমান আজমিকে সেনাবাহিনীতে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। শুধু পুনর্বাসন নয়, সেনা প্রদান করার দাবি জানানো হয়েছে। যদি তা করা সম্ভব না হয় তাহলেও তাকে যেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের অথবা জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টার পদ দেওয়া হয়। এবং এই যে প্রতিবেদনটি দ্য ক্যাচ লাইনে প্রকাশিত হয়েছে তার সাথে আমরা আরো অন্যান্য বিষয় মিলাতে পারি, এটিকে হালকাভাবে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন 2024-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর, গণ অভ্যুত্থানের পর, পাকিস্তানের অন্যতম একটি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে পাকিস্তান, তার এক শীর্ষ নেতা মঞ্জুর মেঙ্গাল, যিনি তার কয়েকদিন আগে বাংলাদেশে ওয়াজ করে গেলেন হেফাজতে ইসলামীর আমন্ত্রণে, বা সম্ভবত 5 আগস্টের পরপরই, সেই মঞ্জুর মেঙ্গাল দাবি করলেন যে খুব শীঘ্রই পাকিস্তানের অঙ্গীভূত হবে, পাকিস্তানের মধ্যেই আবার ঢুকবে বাংলাদেশ। আমরা কি এই কথাগুলো একেবারে উড়িয়ে দেব? আবার একটু মনে করিয়ে দিই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে যিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ইসহাক দার, তিনি মন্তব্য করলেন, বাংলাদেশকে উদ্দেশ্য করে বললেন, পাকিস্তান তার হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছে। এবং আবদুল্লাহ হিল আমান আজমি বাংলাদেশের সাবেক কয়েক সেনা কর্মকর্তাকে নিয়ে ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করার একটি পরিকল্পনা করছেন এবং তৎপর রয়েছেন, এমন খবরও বিভিন্নভাবে আমরা পাচ্ছি। সেই সব জায়গা থেকে আমরা নিশ্চয়ই দ্য ক্যাচ লাইনের যে মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটাকে একেবারে উড়িয়ে দিতে পারি না। অবশ্যই আমরা বিশ্বাস করি যত যাই করুক, নিশ্চয়ই এটি আর সম্ভব নয় বাংলাদেশকে পাকিস্তানে অঙ্গীভূত করা, কিন্তু ষড়যন্ত্র চলছে, অপতৎপরতা চলছে, এবং সেগুলোকে কেন্দ্র করে আরো অনেক কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের মাটিতে। ডিফেন্স পাকিস্তানে আরো একটু মনে করিয়ে দিই, যখন এই 2025-এর 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তারপর পরে টুইট করেছিল বা এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছিল ডিফেন্স পাকিস্তান নামে একটি পোর্টাল থেকে, যে পাকিস্তান ভাঙার প্রতিশোধ নেওয়া হয়েছে। আরো একটু মনে করিয়ে দিই আরো আগের কথা, সৌদি আরবে 1973 সালের দিকে যখন জামায়াতের সাবেক আমির গোলাম আজম অবস্থান করছিলেন, তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি তৈরি করেছিলেন এবং মন্তব্য করেছিলেন যে পাকিস্তান ভাঙলেও 2 পাকিস্তান আবার এক হবে, বা বাংলাদেশ আবার পাকিস্তানের মধ্যে যাবে। এসব মন্তব্য করা হয়েছিল, এবং অবশ্যই সেই ষড়যন্ত্র কখনোই থেমে থাকেনি, এবং অনেকের মতে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের উর্বর ক্ষেত্র এই মুহূর্তে তৈরি হয়েছে। আমরা একটু শোনাই আপনাদেরকে অংশবিশেষ দ্য ক্যাচ লাইনে যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে, মন্তব্য প্রতিবেদন, তার শিরোনাম হচ্ছে ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন, পাকিস্তানস আওয়ার অফ রিকর্নিং আফটার 54 ইয়ার্স। এখানে বলা হচ্ছে যে গত 54 বছর ধরে দেশপ্রেমিক পাকিস্তানিরা প্রচণ্ড যন্ত্রণা এবং অপমান সহ্য করে আসছে। 1971 সালের 16 ডিসেম্বর যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশে রূপান্তরিত হলো, তখন দেশদ্রোহী শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুকে দেশদ্রোহী হিসেবে বলা হচ্ছে, তারা সবসময় এটি বলে,
দেশদ্রোহী শেখ মুজিবুর রহমানের শাসনের অধীনে আসে সেই বাংলাদেশ, যিনি তার ভারতীয় প্রভুদের নির্দেশে মুসলিম এবং দেশপ্রেমিক পাকিস্তানিদের পাশে রেখে এই অঞ্চলটিকে হিন্দু আধিপত্যের দিকে ঠেলে দিয়েছিলেন। এই বয়ান তারা সবসময় দেয়। এবং আব্দুল্লাহ হিল আমান আজমিকে কিভাবে পোর্ট্রেট করা হয়েছে? দ্য সন অফ পাকিস্তান হিরো অ্যান্ড জামায়াত ইসলামী লিডার প্রফেসর গোলাম আজম, পাকিস্তানের বীর এবং জামায়াতের নেতা গোলাম আজমের পুত্র আব্দুল্লাহ হিল আমান আজমি, যার সম্পর্কে বলা হচ্ছে যে 1981 সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন, কিন্তু তিনি বিরোধীদের টার্গেটের শিকার হন এবং বাঙালি হিন্দুদের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হন। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়, কারণ তিনিও তার বাবা গোলাম আজম পাকিস্তানের নাগরিক ছিলেন। যখন বিষয়টি আরও তীব্র হয় তখন অধ্যাপক গোলাম আজম এরশাদের সঙ্গে দেখা করেন। যেহেতু গোলাম আজমের তখন নাগরিকত্ব ছিল না, তার ছেলেরও নিশ্চয় নাগরিকত্ব ছিল না বাংলাদেশি হিসেবে, তো এই বিতর্কের বিষয়টি মীমাংসার জন্য তিনি জেনারেল এরশাদের দ্বারস্থ হয়েছিলেন। এবং এখানে বলা হচ্ছে যে জেনারেল আজমি তার বাবার মতোই পাকিস্তানের একজন কট্টর দেশপ্রেমিক। তিনি একাধিকবার প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশের সংবিধান মানেন না, জাতীয় পতাকা মানেন না, জাতীয় সঙ্গীত মানেন না, জাতীয় উৎসব পহেলা বৈশাখের মতন উৎসবগুলো তিনি স্বীকার করেন না, ইত্যাদি ইত্যাদি। এবং এখানে বলা হচ্ছে যে 2009 সাল থেকে আরেকটা লাইন এখানে আছে, এটি সিগনিফিকেন্ট খুবই। এখানে বলা হচ্ছে 1981 সাল থেকে আজমি নীরবে একটি দৃষ্টিভঙ্গি লালন করছিলেন, ভারতীয় প্রভাব থেকে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করা এবং পাকিস্তানের অংশ হিসেবে পুনরুদ্ধার করা, অর্থাৎ তার বাবা গোলাম আজমি যেটি করেছিলেন পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি। তো 2009 সালের 24শে জুন শেখ হাসিনা, যিনি ভারতের প্রমাণিত ঘুঁটি হিসেবে প্রমাণিত, মানে তিনি ক্ষমতা গ্রহণের পর 2009 সালের 24শে জুন জেনারেল আজমিকে চাকরিচ্যুত করেন এবং তার শাসন আমলের পুরোটা সময় জুড়ে নির্যাতনের মুখে তাকে রাখা হয়। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশের ভারতীয় আধিপত্যের কবল থেকে মুক্ত হওয়ার পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গঠন করেন। 2024 সালের 27শে ডিসেম্বর ব্রিগেডিয়ার আজমির বিরুদ্ধে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পূর্ণ সুযোগ সুবিধা সহ অবসর দেওয়া হয়। কিন্তু এটি কোনো প্রকৃত ন্যায় বিচার ছিল না। ন্যায় বিচার করতে হলে কি করতে হবে? আজমির মতন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে পুনর্বহাল করতে হবে, 4 তারকা জেনারেল পদে পদোন্নতি দিতে হবে এবং পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে। যদি সেটা না সম্ভব হয়, প্রথমে যেটি বললাম, তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অথবা প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। এবং এইটি করা হলে তার যে কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানের প্রতি যে আনুগত্য তা মূল্যায়িত হবে। এখানে হুবহু এভাবে বলা হচ্ছে, আব্দুল্লাহ হিল আমান আজমির মতো দেশপ্রেমিকদের পুনর্বহাল এবং ক্ষমতায়ন কেবল প্রতীকী নয়, এটি কয়েক দশক ধরে অপমানিত হওয়ার বিপরীতে প্রথম পদক্ষেপ। এবং পাকিস্তানকে অবশ্যই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে যে ঢাকায় তার মিত্রদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, যাতে পূর্ব পাকিস্তান ফেডারেশনে তার ন্যায্য স্থানে পুনরুদ্ধার করা যায়। অর্থাৎ পাকিস্তানের অঙ্গীভূত হতে হবে অন্যান্য সব প্রদেশের মতন, এবং হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে কাদের সঙ্গে? ঢাকায় পাকিস্তানের যারা মিত্র, তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকেই তো মিন করেছে। ইতিহাস ক্ষমা করবে না কোনো দ্বিধাকে, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। এখন বিষয় হচ্ছে যে গোলাম আজমকে যে পাকিস্তানের বীর হিসেবে চিত্রায়িত করা হলো, পাকিস্তানের দেশপ্রেমিক হিসেবে চিত্রায়িত করা হলো, তার পুত্রকে আব্দুল্লাহ হিল আমান আজমিকে পাকিস্তানের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে অঙ্গীভূত করার যে টার্গেট নিয়ে তিনি এগোচ্ছেন সেসব বিষয়ে বলা হলো। জামায়াত ইসলামী কি এই বিষয়টিকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতিবাদ দিবে? যেহেতু তাদের নেতা ছিলেন, তাদের আমির ছিলেন গোলাম আজম। এবং একই সঙ্গে প্রশ্ন, বর্তমান সরকার সম্পর্কে যা বলা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে, তার কি কোনো প্রতিবাদ আসবে? যদি না আসে আমরা ধরে নেব অবশ্যই কিছু ঘটছে, এই কথা আমাদেরকে বলতেই হবে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে ট্রাম্প
কোন দুটি কাজে সফল হলেন, এই প্রসঙ্গটা নিয়েই আমি আপনাদের সামনে কথা বলবো। এক কথায় যদি বলি যে ট্রাম্প জেলেনস্কি বৈঠকটি আশা জায়গা নিয়ে যথেষ্ট সফলই হয়েছে বলা যায়, কারণ আজ থেকে ঠিক 6 মাস আগে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের যে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু সোমবার বাংলাদেশ সময় রাতে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকটিতে বেশ খানিকটা সফল এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। আপনি যদি শুরু থেকে রিসেপশনের কথাই বলেন, গত ফেব্রুয়ারিতে জেলেনস্কির হোয়াইট হাউসে প্রবেশ, সেটি ছিল খানিকটা উন্মাদনা, বিশেষ করে পোশাক থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের তুচ্ছ তাচ্ছিল্য, হোয়াইট হাউস কর্মকর্তাদের তুচ্ছ তাচ্ছিল্য ছিল, এবং বৈঠকটি অসমাপ্ত রেখেই চলে যেতে বাধ্য হয়েছিলেন জেলেনস্কি। খানিকটা আমরা বারবারই এই শব্দটাই ব্যবহার করছি যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো অবস্থা ঘটেছিল, কিন্তু সেই তুলনায় এই বৈঠক, এবারের বৈঠক যথেষ্ট হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে। এবং এই বৈঠকে প্রথমে ট্রাম্প জেলেনস্কি তাদের পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে ইউরোপীয় নেতাদের সাথে যৌথভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এবং এই বৈঠকের মাঝেই ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় 40 মিনিট আলাপ করেছেন। সেই আলাপটি হৃদ্যতাপূর্ণ হয়েছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরতি বা যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এটি ইতিবাচক। ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে পুতিন রাজি হয়েছেন এবং জেলেনস্কিও রাজি হয়েছেন। জেলেনস্কি বলেছেন অবশ্য যে বৈঠকটির আগে, পুতিন জেলেনস্কির বৈঠকের আগে কোনো শর্ত দেওয়া হবে না, দেওয়া যাবে না, নিঃশর্ত একটি বৈঠক হতে হবে, এবং পুতিন রাজি হয়েছেন। এবং আগামী 2 সপ্তাহের মধ্যেই তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিশেষ করে ভ্লাদিমির জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিন। বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে এখনো পর্যন্ত ঠিক হয়নি, নির্ধারণ হয়নি, কিন্তু এর মধ্যে নিশ্চয়ই অতি দ্রুততার সাথে যেহেতু ঘটনাগুলো ঘটছে, গত 15 আগস্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন বৈঠকের মাত্র 3 দিনের মাথায় জেলেনস্কি, ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সো খুব শীঘ্রই পুতিন জেলেনস্কি বৈঠক অনুষ্ঠিত হবে এবং পুতিন জেলেনস্কি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প, জেলেনস্কি এবং পুতিন ত্রিপাক্ষিক একটি বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলে আমরা শান্তির সুবাতাস দেখছি। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকে যে বেশ একটা খায়েশ, বিশেষ করে নোবেল পুরস্কারের প্রতি হয়তো তার একটা বেশ, তার পূর্বসূরি প্রেসিডেন্ট, অনেক প্রেসিডেন্ট পেয়েছেন, সর্বশেষ ওবামা পেয়েছেন, তার পূর্বসূরি প্রেসিডেন্টদের মধ্যে। তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পেরও এমন একটি খায়েশ আছে। ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে এই পুরস্কারের দিকে এগিয়ে যাচ্ছেন, কারণ আমরা গত কয়েক মাস যাবৎ দেখছি বিভিন্ন আলাপে, বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাপ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর দেশে দেশে যুদ্ধ থামানোর গান গাইছেন। আমরা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এই গানটা শুনতে পাচ্ছি। তিনি কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে বলেন, তিনি কখনো কোনো টেলিভিশন, কোনো গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন যে আমরা এই যুদ্ধটা থামিয়েছি, ওই যুদ্ধটা থামিয়েছি। আপনারা দেখেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, তিনি বলেছেন। আমরা ইসরায়েল ইরান যুদ্ধ থামিয়েছি, আমরা থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ থামিয়েছি, ইত্যাদি বিভিন্ন কিছু। সাম্প্রতিক সময়ে যে পৃথিবীতে যে বিবাদমান সাংঘর্ষিক অবস্থাগুলো ঘটেছে সেগুলো থামিয়েছেন, সেই দাবিটা করেন এবং এই দাবির পক্ষে জোরালো যুক্তি উঠছে। এবং সর্বশেষ হয়তো ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেমে যাবে বা থেমে যেতে পারে, যাওয়াটা অমূলক কিছু নয়। এবং সবকিছু মিলে এই গঠনমূলক আলোচনায় সারলেন বলা যায় ট্রাম্প জেলেনস্কি। সোমবার বৈঠকে রাতারাতি কোনো সমাধান সূত্র বেরিয়ে না এলেও এটি মোটামুটি নিশ্চিত যে এটি একটি ইতিবাচক। জেলেনস্কি ট্রাম্প বৈঠক শেষে ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে পুতিন জেলেনস্কিকে আলোচনার টেবিলে বসানোর ব্যবস্থা করেছেন তিনি। ওই বৈঠকের পরে ত্রিপাক্ষিক আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে কবে কোথায় সেই বৈঠক হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আমি খানিক আগে যেটি বললাম, যদিও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের দাবি আগামী 2 সপ্তাহের মধ্যে এই বৈঠকটিতে বসছে জেলেনস্কি এবং পুতিন।
জেলেনস্কি জানান যে রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাজি আছে, তারপরে ত্রিপাক্ষিক বৈঠকেও সহমত মস্কো। এই বৈঠকে আরেকটি খুব উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এই বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা প্রসঙ্গ এসে এ বিষয়ে ইউরোপের নেতারাও বেশ একাট্টা হতে দেখা গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দাবি, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমেরিকার অবশ্যই এই বৈঠকে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপ্তি। বৈঠক শেষে হোয়াইট হাউসের বাইরে জেলেনস্কি জানান যে ইউরোপীয়দের আর্থিক সাহায্যে আমেরিকা থেকে $9,000 কোটি অস্ত্র কিনবে ইউক্রেন, আর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমেরিকা থেকে এই অস্ত্র কেনা হবে। যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। আগামী 7-10 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়ে যেতে পারে বলে জানান জেলেনস্কি। পরবর্তী সময়ে ট্রাম্পও জানান নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তার প্রশাসন ইউক্রেনকে সাহায্য করবে। তার কথায় ইউক্রেনের নিরাপত্তার জন্য প্রথমে ঢাল হয়ে দাঁড়াবে ইউরোপীয় দেশগুলো, তবে আমেরিকাও তাদের সাহায্য করবে। এবং অনেকে এটিকে ভাবছেন যে মার্কিন সেনা ইউক্রেনে অবস্থান নেবে বা নামবে, এমন আলাপ আলোচনাও কিন্তু শুরু হয়েছে। ফেব্রুয়ারি বৈঠকে জেলেনস্কির হোয়াইট হাউস ভিজিট সুখকর নয়, আগেই বলেছি, যার দরুন এবার তিনি একা যাননি, সঙ্গে গিয়েছেন ইউরোপিয়ান বন্ধুরাও। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর মার্স, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টার্ক ছিলেন জেলেনস্কির সফর সঙ্গী। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং আমেরিকার নেতৃত্বাধীন মার্কিন জোট নেটোর প্রধান মার্ক রুটো উপস্থিত ছিলেন বৈঠকে। ফলে ফেব্রুয়ারিতে যা ঘটেছিল তা পুনরাবৃত্তি যে আর হবে না তা অনেকটাই অনুমান করা গিয়েছিল এবং সেটি ঘটেনি। আলাপটা শুরু করেছিলাম দুটো নিয়ে, যে ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো কাজে সফল হয়েছে। একটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নোবেলের পথে অনেকটা এগিয়ে গেছেন এবং মার্কিন অস্ত্র সাম্রাজ্য এবং অস্ত্র বিক্রির পথে এগিয়ে গেছেন। $90 বিলিয়ন মার্কিন ইউরোপীয় দেশগুলোর সহায়তায় অস্ত্র কিনবে ইউক্রেন। এখন যেটি হোক, অস্ত্র কি যুদ্ধে ব্যবহার হবে নাকি হবে না, আরেকটি লক্ষণীয় বিষয়, যে মুহূর্তে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে সেই দিনও রাশিয়া থেকে ইউক্রেনে হামলা হয়েছে এবং মস্কোর অভিযোগ যে ইউক্রেন থেকে রাশিয়ায় হামলা হয়েছে। হামলা ওদিকে চলছে, এদিকে বৈঠক হচ্ছে। বৈঠকের উদ্দেশ্য কি? আসলে কি নোবেল প্রাপ্তি? আসলে কি অস্ত্র বিক্রি? নাকি সত্যিকার অর্থে আমরা যে স্লোগান দিই যে যুদ্ধ নয় শান্তি চাই, সেই শান্তির পথে পৃথিবী যাবে? এটি দেখার বিষয়। এটি দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে সামনে জেলেনস্কি পুতিন বৈঠক এবং ত্রিপাক্ষিক বৈঠক, ট্রাম্প পুতিন জেলেনস্কি বৈঠক পরবর্তী সময় আমাদের কি হয়। আমরা কি আসলেই দেখতে পারবো যে আমরা বিশ্ব শান্তির পথে এগিয়ে যাচ্ছি, নাকি শুধুমাত্র নাম কোয়াস্তে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন, এই জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক, আবার ওদিকে অস্ত্র বিক্রি করে ফেলেছেন। এগুলো কি শুধুমাত্র কথার কথা নাকি মোড়ক? সেটি দেখবার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা দেখব এবং অপেক্ষা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন।